চলুন আজকের আলোচনাটা একটু অন্যরকম জায়গা থেকে শুরু করি। আমাদের বেশিরভাগের মাথায় ধরুন ভেগানিজম শব্দটা শুনলে কি ছবি ভাসে? সম্ভবত কিছু খাবারের তালিকা। ঠিক, মাংস নয়, মাছ নয়, দুধ, ডিম, একটা কঠোর ডায়েট। কিন্তু আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে এই ধারণাটা শুধু অসম্পূর্ণ নয়, এটা এটা হয়তো প্রায় পুরোটাই ভুল। ঠিক এই জায়গাটাতেই আজকের আলোচনাটা দিলচাস্প হয়ে উঠছে। আমরা ভেগানিজমকে একটা ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে দেখি, যেমন কেউ হয়তো স্বাস্থ্য সচেতন হয়ে কার্বোহাইড্রেট খাওয়া ছেড়ে দেয়। কিন্তু আমরা যে লেখাগুলো দেখছি, বিশেষ করে ভিগান সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা লেজলি ক্রসের ১৯৫০-এর দশকের লেখা, সেখানে তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটি আঙ্গিকে দেখেছেন। তার কাছে এটা কোনো খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল নয়। একদমই নয়। তিনি যে শব্দটা ব্যবহার করেছেন সেটাই আসলে চমকে দেওয়ার মতো, ডক্ট্রিন অফ ইম্যানসিপেশন। মুক্তির মতবাদ। হ্যাঁ, মুক্তির মতবাদ। একটা খাবারের অভ্যাসকে কেউ মুক্তির মতবাদ বলে, এটা শোনার পরেই আমার মনে হলো আমরা হয়তো গল্পের আসল ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে শুধু শেষ দৃশ্যটা নিয়ে কথা বলছি। আর এই গল্পের কেন্দ্রে রয়েছে একটা সংঘাত। একদিকে আছে ১৯৫১ সালের সেই মূল আপোষহীন সংজ্ঞা, আর অন্যদিকে ১৯৭৯ সালে তাতে যোগ করা কয়েকটি শব্দ। সোর্সগুলোর মূল বক্তব্য হল ওই কয়েকটি শব্দ শুধু সংজ্ঞা বদলায়নি, এই মুক্তির মতবাদের পুরো ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছে। বাহ! তাহলে তো এই ঐতিহাসিক পরিবর্তনের গভীরে যেতেই হচ্ছে। তাহলে চলুন একদম শুরুতে ফিরে যাই, ১৯৫১ সালে। লেজলি ক্রস যখন এই আন্দোলনের সংজ্ঞা তৈরি করছেন, তিনি কিন্তু স্বাস্থ্য, পরিবেশ বা উদ্ভিজ্জ খাবার এই শব্দগুলো ব্যবহার করেননি। না, তার লেখা মূল সংজ্ঞাটি ছিল ভেগানিজম শব্দটির অর্থ হবে সেই মতবাদ যা বলে মানুষের উচিত প্রাণীদের শোষণ না করে জীবনযাপন করা। মতবাদ বা ডক্ট্রিন এই শব্দটা বেশ ভারী শোনায়, তাই না? হ্যাঁ, একটা খাদ্যাভ্যাসের জন্য তো বটেই। তিনি কেন এত শক্তিশালী একটা শব্দ বেছে নিলেন? এর পেছনের ব্যাখ্যাটা কি? এই শব্দচয়নটাই আসলে পুরো দর্শনের চাবিকাঠি। লেখাগুলো ব্যাখ্যা করছে যে একটি মতবাদ দাঁড়িয়ে থাকে কিছু মৌলিক নীতির ওপর। আচ্ছা। আর এখানেই আমাদের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্টটা বুঝতে হবে। নীতি মানে প্রিন্সিপাল এবং অভ্যাস মানে প্র্যাকটিস, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নীতি আর অভ্যাস। হ্যাঁ, নীতি হলো একটা গভীর বিশ্বাস, একটা মৌলিক সত্য যা আমরা মেনে নিই। যেমন এই মতবাদের মূল নীতিটি হল প্রাণীরা মানুষের ব্যবহারের জন্য তৈরি সম্পত্তি নয়, আরা স্বতন্ত্র সত্তা। আর অভ্যাস হলো সেই নীতির ওপর ভিত্তি করে আমরা যা কিছু করি, যেমন মাংস না খাওয়া, দুধ না খাওয়া। ঠিক। সোর্সগুলোর যুক্তি হলো বেশিরভাগ মানুষ ভুল জায়গা থেকে শুরু করে। তারা অভ্যাস দিয়ে শুরু করে, আমার মাংস খাওয়া উচিত নয়। আর যেই মুহূর্তে আপনি অভ্যাস দিয়ে শুরু করবেন, তখনই ফাঁকফোকর খোঁজার একটা প্রবণতা তৈরি হয়। ঠিক পয়েন্ট। তখন প্রশ্নগুলো হয় এমন: মৌমাছিদেরকে মধু তৈরিতে খুব বেশি কষ্ট হয়, তাহলে হয়তো একটু মধু খাওয়া যেতেই পারে। বাহ! ভেড়াটার তো পশম না কাটলে গরম লাগবে, ওর তো আরামই হবে। তাহলে উল ব্যবহারে সমস্যা কোথায়? একদম। কিন্তু যদি কেউ নীতিটা দিয়ে শুরু করে, যদি তার মনে এই বিশ্বাসটা গেঁথে যায় যে কোনো প্রাণী আমার ব্যবহারের জন্য নয়, সে একটি স্বতন্ত্র সত্তা, তখন এই প্রশ্নগুলোই অবান্তর হয়ে যায়। তখন আর ভেড়াটি উলের চলমান যন্ত্র থাকে না। ঠিক তাই, সে হয়ে ওঠে একটি জীবন্ত সত্তা, যার নিজের শরীর এবং জীবনের ওপর নিজের অধিকার আছে। এই নীতি আর অভ্যাসের পার্থক্যটা যদি সত্যি হয়, তাহলে তো ভেগানিজমের সবচেয়ে সাধারণ যে ধারণা, প্রাণী হত্যা না করা, সেটার দিকেও নতুন করে তাকাতে হবে। আমার নিজের ধারণাও এখানে বেশ ধাক্কা খেয়েছে। সোর্সগুলো বলছে ভেগানিজমের মূল ফোকাস কিন্তু হত্যা করা বা না করার উপর নয়। এটা শুনলে প্রথমে খুবই অদ্ভুত মনে হতে পারে। আমরা ভাবে ভেগান হওয়ার মানেই তো অহিংসা, প্রাণী হত্যা না করা। অবশ্যই। কিন্তু ক্রসের মতবাদে মূল শব্দটি হল শোষণ বা এক্সপ্লয়টেশন। হত্যা করাটা শোষণের চূড়ান্ত রূপ হতে পারে, কিন্তু শোষণ মানেই সবসময় হত্যা নয়। আচ্ছা। আর এই পার্থক্যটা বুঝতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। সোর্সগুলোতে একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে, যেটা আমার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার করে দিয়েছে। ওই যে মুরগির উদাহরণটা। হ্যাঁ, ধরুন কারো বাড়ির উঠোনে একটি মুরগি আছে। তিনি মুরগিটিকে খুব ভালোবাসেন, নাম ধরে ডাকেন, বেহতরিন খাবার দেন, চিকিৎসার ব্যবস্থা করেন, এবং কোনোদিন তাকে হত্যা করার কথা ভাবেনও না। একদম। তিনি শুধু মুরগিটির ডিমগুলো খান,
আমাদের সাধারণ জ্ঞানে মনে হবে এতে তো কোনো ক্ষতি নেই, মুরগিটা তো বেঁচে আছে, ভালো আছে। কিন্তু ক্রসের মতবাদ অনুযায়ী এটা ভেগানিজম নয়। কেন নয়? কারণ এখানে সম্পর্কটা ভালোবাসার হলেও এর ভিত্তিটা হলো মালিকানা এবং ব্যবহার। মুরগিটিকে একটি সম্পদ বা রিসোর্স হিসেবে দেখা হচ্ছে, যা থেকে ডিম নামক একটি পণ্য উৎপাদন হচ্ছে। মানে তার প্রজনন ক্ষমতার আউটপুট নিজের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে, সম্পর্কটা প্রভু এবং সম্পত্তির। ঠিক। এবার এর সাথে আরেকটি পরিস্থিতির তুলনা করা যাক। ধরুন আপনি খুব সাবধানে গাড়ি চালাচ্ছেন, কিন্তু হঠাৎ একটা হরিণ দৌড়ে এসে আপনার গাড়ির সাথে ধাক্কা খেল এবং মারা গেল। ওহ, এটা তো একটা ভয়াবহ পরিস্থিতি। মুরগির ডিম খাওয়ার চেয়ে অনেক খারাপ একটা ফলাফল। হরিণটি মারা গেল। ফলাফল হিসেবে অবশ্যই খারাপ, কিন্তু ভেগান নীতির দৃষ্টিকোণ থেকে এই দুর্ঘটনাটি নীতির লঙ্ঘন নয়। এটা নীতির লঙ্ঘন নয়? না, কারণ এখানে হরিণটিকে শোষণ করার বা কোনো সম্পদ হিসাবে ব্যবহার করার বিন্দু মাত্র উদ্দেশ্য ছিল না। এটি একটি দুর্ঘটনা, শোষণ নয়। আর অন্যদিকে যত্নে রাখা মুরগির ডিম খাওয়াটা শোষণ। হ্যাঁ, কারণ সেখানে উদ্দেশ্যটাই হল প্রাণীটিকে একটি পণ্য উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহার করা। এই পার্থক্যটা সত্যিই মূল বিষয়টাকে স্পষ্ট করে দেয়। ফোকাসটা ফলাফলের ওপর নয়, বরং সম্পর্কের ধরনের ওপর। আমি কি অন্য কোনো জীবকে একটি বস্তু হিসেবে দেখছি, নাকি একটি সত্তা হিসেবে? এটাই মূল প্রশ্ন। তার মানে এই দর্শন অনুযায়ী ঘোড়ায় চড়া, চিড়িয়াখানায় প্রাণীদের খাঁচায় রাখা বা সার্কাসে ব্যবহার করা, এগুলোর কোনোটিই ভেগান নীতির সাথে মেলে না। যদিও সেখানে সরাসরি হত্যা করা হচ্ছে না। ঠিক, কারণ প্রতিটা ক্ষেত্রেই একটি সত্তাকে মানুষের বিনোদন বা সুবিধার জন্য বস্তুতে পরিণত করা হচ্ছে। হুম। বাহ, এই মূল সংজ্ঞাটা তো খুবই পরিষ্কার এবং আপোষহীন। তাহলে এত বিভ্রান্তি তৈরি হলো কোথা থেকে? সোর্সগুলো একটা নির্দিষ্ট বছর এবং একটা নির্দিষ্ট পরিবর্তনের দিকে আঙুল তুলেছে। হ্যাঁ, তারা বলছে আসল সমস্যাটা শুরু হয় ১৯৮৯ সালে, লেসলি ক্রসের মৃত্যুর কয়েক বছর পর। কি হয়েছিল তখন? ভেগান সোসাইটি তার সেই মূল সংজ্ঞার সাথে মাত্র ৬টি শব্দ যোগ করে। সংজ্ঞাটি দাঁড়ায় মানুষের উচিত প্রাণীদের শোষণ না করে জীবনযাপন করা। অ্যাজ ফার অ্যাজ ইজ পসিবল অ্যান্ড প্র্যাকটিকেবল। হ্যাঁ, অর্থাৎ যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত। এক মিনিট, যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত, এটা তো শুনতে খুবই যৌক্তিক এবং বাস্তববাদী একটা কথা মনে হচ্ছে। হুম। একেবারে নিখুঁত হওয়া তো কারো পক্ষেই সম্ভব নয়। এই পরিবর্তনটা কি আন্দোলনটাকে সাধারণ মানুষের কাছে আরও সহজ করার জন্য জরুরি ছিল না? এটাই হলো সবচেয়ে বড় বিতর্কের জায়গা। আপনি যে যুক্তিটা দিলেন সেটাই ছিল এই পরিবর্তনের পেছনের মূল ভাবনা। কিন্তু সোর্সগুলো এই পরিবর্তনকে একটি বিপর্যয় বা ক্যাটাস্ট্রফি হিসেবে বর্ণনা করছে। বিপর্যয় কেন? কারণ বাস্তবসম্মত বা প্র্যাকটিকেবল শব্দটি আপেক্ষিক এবং আত্মকেন্দ্রিক। এটা পুরো ফোকাসটা প্রাণীর অধিকার থেকে সরিয়ে মানুষের সুবিধা অসুবিধার ওপর নিয়ে আসে। একটু বুঝিয়ে বলবেন, কিভাবে এটা ফোকাসটা বদলে দেয়? ধরুন একজনের কাছে পনির ছাড়াটা বাস্তবসম্মত নয়, কারণ তার এলাকায় ভালো ভিগান পিৎজা পাওয়া যায় না। আচ্ছা। আরেকজনের কাছে ব্যস্ততার কারণে শ্যাম্পুর বোতলের পেছনে লেখা প্রতিটি উপাদান পড়াটা বাস্তবসম্মত নয়। তার মানে এই শব্দগুলো প্রত্যেককে নিজের সুবিধা মতো একটা অজুহাত বা ছাড়পত্র তৈরি করার সুযোগ করে দেয়। একদম। নৈতিকতার কেন্দ্রবিন্দু তখন আর প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব থাকে না, বরং আমাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য হয়ে ওঠে। অর্থাৎ এটা একটা নৈতিক অবস্থানকে ব্যক্তিগত পছন্দের বিষয় পরিণত করেছে। ঠিক তাই। সোর্সগুলোতে একটা জোরালো তুলনা টানা হয়েছে। আমরা তো বলি না যে যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত দাসপ্রথা পালন করবেন না, বা যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত শিশুদের শোষণ করবেন না। ঠিক, কারণ মৌলিক অধিকারের ক্ষেত্রে বাস্তবসম্মতর কোনো জায়গা নেই। অধিকার হয় আছে, নয়তো নেই। এই সংযোজনটি পুরো আন্দোলনকে মুক্তির দাবি থেকে নামিয়ে এনে কল্যাণ বা ওয়েলফেয়ারের স্তরে নামিয়ে এনেছে। অর্থাৎ তাদের শোষণ করোনা থেকে তাদের প্রতি যতটা পারো ভালো হও, এই পর্যায়ে নিয়ে এসেছে। এই মূল নীতির পার্থক্যের উপর ভিত্তি করেই তো সোর্সগুলো ভেগান এবং প্ল্যান্ট বেসড, এই দুটি ধারণার মধ্যে একটা স্পষ্ট দাগ টেনেছে। হ্যাঁ, যেমন যে ব্যক্তি হয়তো কোলেস্টেরলের ভয়ে কঠোরভাবে প্ল্যান্ট বেসড ডায়েট করেন, কিন্তু একটি দামি চামড়ার বেল্ট পরেন, তিনি ভেগান নন। নুন, কারণ তার প্রেরণাটা আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজের স্বাস্থ্য। তিনি প্রাণীকে সম্পত্তি না ভাবার যে মূল মতবাদ, সেটা গ্রহণ করেনি। তার সিদ্ধান্তটা প্রাণীকেন্দ্রিক নয়। একদম। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি খুব প্রচলিত পাল্টা যুক্তি নিয়ে কথা বলা যাক, যেটা প্রায় শোনা যায়। ওই যে
ফসলের ক্ষেতে প্রাণীর মৃত্যু বা ক্রপ ডেথসের যুক্তিটা? হ্যাঁ, অনেকেই বলেন আপনি যে সয়াবিন বা গম খান সেই ফসল ফলাতে গিয়ে তো ট্র্যাক্টরের নিচে পড়ে কত ইঁদুর, পোকামাকড়, ছোট প্রাণী মারা যায়। তাহলে আপনি আর আলাদা কিসে? এটা একটা খুবই শক্তিশালী পাল্টা যুক্তি মনে হয়, তাই না? মনে তো হয়। সোর্সগুলো এই যুক্তিকে খণ্ডন করার জন্য একটি চমৎকার কোর্টরুমের উপমা ব্যবহার করেছে, যা শুনলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা। ভাবুন, একজন দাসমালিকের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছেন, মাননীয় আদালত, যেহেতু আমাদের সমাজে গাড়ি দুর্ঘটনায় মানুষ মারা যায়, বিল্ডিং বানানোর সময় শ্রমিক মারা যায়, যা সমাজেরই অংশ, সেহেতু আমার মক্কেলকে ব্যক্তিগতভাবে কিছু দাস রাখার অনুমতি দেওয়া উচিত। এটা তো একটা হম্য বা অ্যাবসার্ডিস যুক্তি। শোনার সাথে সাথেই বোঝা যায় এটা ভুল। ঠিক, কোনো সুস্থ মস্তিষ্কের বিচারক এটা মেনে নেবেন না, কারণ এটি দুটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্ষতিকে এক করে দেখাচ্ছে। কিভাবে? একটি হল অনিচ্ছাকৃত বা দুর্ঘটনাজনিত ক্ষতি, যা আধুনিক জীবনে টিকে থাকার একটি দুর্ভাগ্যজনক পার্শ্বপ্রতিক্রিয়া। ফসল ফলানোর উদ্দেশ্য তো ইঁদুর মারা নয়। না, ওটা অনিচ্ছাকৃতভাবে ঘটে যায়। ঠিক। আর অন্যদিকে দাসপ্রথা বা পশু খামার হল উদ্দেশ্যমূলক শোষণ, যেখানে অন্য একটি জীবকে সরাসরি একটি যন্ত্র বা বস্তু হিসেবে ব্যবহার করা হয়। তার মানে অনিচ্ছাকৃত ক্ষতি হয় বলে ইচ্ছাকৃতভাবে শোষণ করার অধিকার জন্মায় না। 100%। এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। সোর্সগুলো আরও এক ধাপ এগিয়ে বলছে ১৯৭৯ সালের ওই পরিবর্তনটা শুধু দর্শনকে দুর্বল করেনি। এটি বাস্তবে আন্দোলনের সাফল্যকেও বাধাগ্রস্ত করেছে। এখানে টিপিং পয়েন্ট তত্ত্বের কথা বলা হয়েছে, যা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, সামাজিক পরিবর্তনের গবেষণায় এই টিপিং পয়েন্ট তত্ত্বটি খুব গুরুত্বপূর্ণ। তত্ত্বটি বলে যে কোনো বড় সামাজিক পরিবর্তন, যেমন ধরুন ধূমপানকে অসামাজিক করে তোলা বা নারী ভোটাধিকার প্রতিষ্ঠা করা, এর জন্য সমাজের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের প্রয়োজন হয় না। তাহলে কিসের প্রয়োজন হয়? প্রয়োজন হয় জনসংখ্যার একটি ছোট অংশের, সাধারণত 10% থেকে 25%-এর মতো, যারা তাদের নীতির প্রশ্নে একেবারে দৃঢ় এবং আপোষহীন। আর সেই সংখ্যালঘু গোষ্ঠীকে তাদের দাবিতে একেবারে স্পষ্ট এবং অবিচল থাকতে হয়, তাই তো? একদম। ইতিহাস দেখলে আমরা এটাই দেখতে পাই। নারী ভোটাধিকারের জন্য যারা লড়েছিলেন, তারা বলেননি যে যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত নারীদের ভোট দিতে দিন। তারা বলেছিলেন, এটা আমাদের অধিকার এবং এটা আমাদের দিতেই হবে। ঠিক, এই আপোষহীন অবস্থানটাই সমাজের বাকি অংশকে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করে। কিন্তু যেই মুহূর্তে আপনি আপনার সংজ্ঞার মধ্যেই যতদূর সম্ভব এবং বাস্তবসম্মত বলে একটা ছাড়ের জায়গা তৈরি করে দেন, তখন সেই দৃঢ় অবস্থানটাই দুর্বল হয়ে যায়। ঠিক তাই। সোর্সগুলোর অভিযোগ হল, এই পরিবর্তনের ফলে আন্দোলনটি আদর্শের দৃঢ়তার চেয়ে সদস্য সংখ্যা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিয়েছে। এটি মানুষকে বলছে, তোমার সেরাটা দাও, কিন্তু বলছে না এটা নৈতিকভাবে ভুল, তাই এটা করো না। ঠিক। যখন একটি নৈতিক অবস্থান নমনীয় হয়ে যায় এবং ব্যক্তিগত সুবিধার ওপর ছেড়ে দেওয়া হয়, তখন এটি তার বিপ্লবী শক্তি হারিয়ে ফেলে। ফলে সামাজিক টিপিং পয়েন্টে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ে। তাহলে পুরো আলোচনার সারমর্ম করলে যা দাঁড়াচ্ছে তা হল, এটা দৃষ্টিভঙ্গির একটি আমূল পরিবর্তন। প্রশ্নটা আমি কি খেতে পারবো না থেকে সরে গিয়ে দাঁড়াচ্ছে, ওরা কারা? যখন একটি মুরগি বা একটি মাছকে খাদ্য বস্তুর বদলে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে দেখা হয়, তখন তাদের ব্যবহার না করাটা আর ত্যাগ বলে মনে হয় না। ওটা তখন আত্মপরিচয়ের একটি অংশ হয়ে যায়, কোনো নিয়মের তালিকা নয়। ঠিক। এবং এই গভীর আলোচনাটা আমাদের সবার জন্য একটি বড় প্রশ্ন রেখে যায়, যা শুধু ভেগানিজম বা খাদ্যাভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। কি সেই প্রশ্ন? জীবনের অন্য আর কোন কোন ক্ষেত্রে আমরা একটি আপোষহীন নৈতিক নীতির বদলে একটি সুবিধাজনক অভ্যাসকে বেছে নিই? কোথায় আমরা বাস্তবসম্মত হওয়ার অজুহাতে আমাদের মূল আদর্শ বা বিশ্বাসের সাথে আপোষ করে ফেলি? সেটা পরিবেশ রক্ষার ক্ষেত্রেই হোক বা সামাজিক ন্যায়ের ক্ষেত্রেই হোক। একদম। এই প্রশ্নটা নিয়ে হয়তো কিছুক্ষণ ভাবা যেতে পারে।